আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট করে আমাকে একটুখানি জানিয়ে দিবেন যে সব কিছু শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা, আমাকে একটুখানি জানাবেন। ওকে, ভেরি গুড। আমাকে একটু জানাবেন যে সব কিছু ওকে আছে কিনা, সাউন্ডটা আসলে ঠিকঠাক আছে কিনা, আমাকে একটুখানি জানাবেন। তো আমরা তাহলে আস্তে ধীরে আমাদের ক্লাসের দিকে আগাই, আর কথা না বাড়াই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একটু জানাবেন যে সব কিছু ওকে আছে কিনা, সাউন্ডটা আসলে ঠিকঠাক আছে কিনা, আমাকে একটুখানি জানাবেন। ওকে, সবাই জয়েন হয়ে গেছেন, থ্যাংক ইউ। তো মোটামুটি আমাদের যেই ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো আমাদের আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে আমার কাছে মনে হয়। ইনশাল্লাহ আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্লাস করেন তাহলে আপনাদের যেই বাংলার প্রতি যে ভীতি, সেই ভীতিটা ইনশাল্লাহ আস্তে আস্তে অনেকখানি দূর হয়ে যাবে। তো সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দেন যাতে করে সবাই আমাদের ক্লাসে যুক্ত হয়। কেমন আছেন? সব কিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ? সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, এটা হবে ইনশাল্লাহ না। ইনশাল্লাহ মানে হচ্ছে যেটা ভবিষ্যতে হবে, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে যেটা হয়ে গেছে ভালো, তার মানে ক্লাস সব কিছু দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে, এই জন্য আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়েবসাইটে ক্লাসগুলো থাকে না কেন? ওয়েবসাইটে তো ক্লাসগুলো থাকে, কে বলছে থাকে না? তবুও আমি আরেকবার আপনাদেরকে আমি ওয়েবসাইটে আজকে চেক দিব। আপনাদের সবগুলো ক্লাস, ফেসবুক তো এখন টেকনিক্যাল কারণে 30 দিনের বেশি থাকে না ফেসবুকে ক্লাস, ওয়েবসাইটে আমাদের ক্লাসগুলো থেকে যাবে। ওকে, আচ্ছা, ওয়েবসাইটে যদি ক্লাসগুলো না থাকে তাহলে সবগুলো ক্লাস অ্যাড করা হবে, চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা বাংলা সাহিত্যের ক্লাস করব। কিসের ক্লাস? সাহিত্যের ক্লাস। তো আমরা সাহিত্যের ক্লাসে আমরা আজকে প্রাচীন যুগ, আমরা গত ক্লাসে শেষ করেছি প্রাচীন যুগের একমাত্র সাহিত্য, সেটা হচ্ছে চর্যাপদ। তো আজকের ক্লাসে আমরা একটু আলোচনা করব মধ্যযুগে। আমরা আজকের ক্লাসে ঢুকবো মধ্যযুগে, আমরা আজকের ক্লাসে ঢুকবো। স্যার গত ক্লাসে পরীক্ষায় 2টা প্রশ্ন ভুল ছিল, তা কিভাবে 30-এ 30 পেল? যেটা ভুল ছিল, যেমন একটা প্রশ্ন ছিল যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, ওটার উত্তর হবে জটিল, কিন্তু ওইটা আমাদের মানে সরল দেওয়া ছিল, ওটা ভুল। ওটা যারা জটিল দিয়েছে তারাই নাম্বার পাইছে, বুঝছেন? মানে আপনি দেখতেছেন যে এটা ভুল, বাট আমরা ওইটা ধরেন ওই বাক্যটা ছিল জটিল বাক্য, তো যারা জটিল বাক্য আনসার করছে শুধু তাদেরকেই আমরা নাম্বার দিছি। কারণ সরল বাক্য আনসার করছেন কিন্তু ওখানে ঠিক দেখাইছে, আপনি কিন্তু নাম্বার পান নাই। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? ভুল হতেই পারে, অনেক সময় দেখা যায় যে ওই অপারেটররা যখন ওয়েবসাইটে যখন কোশ্চেনগুলো যখন টাইপ করে ওই কয়ের জায়গায় খ পড়ে যায়, তো ওরকম কিছু প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে। আপনারা প্লিজ লাইভে ক্লাসগুলো করবেন, আপনাদের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ লাইভে ক্লাসগুলো করবেন। আপনি লাইভে ক্লাসগুলো করেন, আমাদের ক্লাসগুলো করেন। অলরেডি 3টা ক্লাস হয়েছে, 3টা ক্লাস করছেন, বুঝতে পারছেন। প্রথম দিকের ক্লাসগুলোতে একটু প্রবলেম হতে পারে অনেকের, মানে বাট কয়েকটা ক্লাস করলে দেখবেন যে আপনি আমার সাথে ইউজ টু হয়ে গেছেন। একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করেন। দেখেন আমাদের ক্লাসের মানে ডেকোরেশন, আমাদের ক্লাসের সিস্টেম, এগুলো আসলে অন্যরকম। মানে আপনি অন্যান্য জায়গায় এরকম জিনিসগুলো আসলে পাবেন না। এত প্রিমিয়াম ক্লাস, এত প্রিমিয়াম কোয়ালিটি, এত প্রিমিয়াম স্লাইড, এগুলো কোথাও পাবেন না। তো ঠিক আছে, তো তাহলে চলেন আমরা শুরু করে দিই। আপনারা কে কত নাম্বার পাইছেন আমাকে একটু জানান দেখি, আপনাদের মুখখানি কে কত নাম্বার পাইছেন একটু জানাবেন। আপনার ক্লাসগুলো সেরা ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, আরেকটা আপনাদের সার্ভিসটা আরেকটু এনশিওর করার জন্য আমরা আরও একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে গিয়ে আমরা হোয়াটসঅ্যাপ বা একটা টেলিগ্রাম গ্রুপ খুলবো, যেখানে আপনারা মেসেজ দিতে পারবেন না, আমরা আপনাদেরকে সব ধরনের আপডেট গ্রুপে তো জানাবো, আবার মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, ঠিক আছে। 24-20, তবে মোটামুটি যেই কোশ্চেন হয়েছে আপনাদের 25 পাওয়াটা উচিত ছিল, 25 পাওয়াটা উচিত ছিল আমি মনে করি। যারা 25 পাইছেন বা 25-এর থেকে বেশি পাইছেন তারা ভালো করছেন। ঠিক আছে, অনেকেই 15 পাইছেন, 19 পাইছেন। ঠিক আছে স্যার, 0 পেতাম, এখন তো তাও 20 না 21 এরকম পাচ্ছি, আগে তো তাও পারতাম না।
এখন ওই জন্যই টার্গেটটা করতে হবে, ধরেন 30 আপনি 25 পাবেন, মানে 25+ পাবেন, এটা টার্গেট রাখতে হবে। ঠিক আছে, 25-এ 30 পাবেন। আপনাদের প্রথম 10টা ক্লাস হয়ে গেলে 10টা ক্লাসের উপর আবার আরেকটা মেগা এক্সাম হবে। ঠিক আছে, ওকে। আমি দেখতে পাচ্ছি অনেকে 25-26 পাইছেন, থ্যাংক ইউ। যারা পাইছেন তারা তো অনেক ভালো কাজ করছেন। ওকে, তো তাহলে চলে যাই আমরা মোটামুটি আমাদের ক্লাসের দিকে আস্তে আস্তে মুভ করি। ওকে, সো ভাইয়া চলেন আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি ক্লাসে। বই থাকলে, বাংলা বইটা থাকলে, এই বইটা যাদের কাছে আছে তারা বইটা হাতে নেবেন। বইটা কাদের কাছে আছে, যাদের কাছে আছে তারা হাতে নেবেন, যাদের কাছে নাই তারা অবশ্যই নোট করবেন। হ্যাঁ, আমাদের বইটাতে একদম আপডেটেড কোশ্চেনগুলো দেওয়া আছে, একদম আপনার 23-24 পর্যন্ত জবে যতগুলো পরীক্ষা হয়েছে ওই সবগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। তো ঠিক আছে, চলেন আমরা আমি আর দেরি না করি, আমি সরাসরি আপনাদেরকে সরাসরি আলোচনায় নিয়ে যাচ্ছি, কথা না বাড়াই। তো প্লিজ চলেন, আর কথা বাড়াইন না, আমি যেটা বলি আমার কথা শুনেন। আমরা আজকে প্রথমত দেখেন ভাইয়া, প্রথমেই আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অন্ধকার যুগ। বুঝছেন? অন্ধকার যুগ, অন্ধকার যুগ, অন্ধকার যুগ। আচ্ছা, নাম শুনছেন? এই কিওয়ার্ডটার সাথে পরিচিত কারা? জাস্ট এই কিওয়ার্ডটার সাথে আপনারা কারা কারা পরিচিত আর একটু জানাইন তো, যে ভাই আমি এটার নামটা অ্যাটলিস্ট শুনছি, অ্যাটলিস্ট ভাই নামটা শুনছি, অ্যাটলিস্ট নামটা শুনছি, এরকম কারা কারা আছে? অন্ধকার যুগ। আচ্ছা দেখেন, আমি যদি আপনাদেরকে একটুখানি যদি বলি, তাহলে ভাই একটু খেয়াল করে দেখেন, আমাদের প্রাচীন যুগ কত? 650 থেকে 1200। এই যে 650 থেকে 1200 এই সময়টাকে আমরা বলি এটা হচ্ছে প্রাচীন যুগ। এটাকে কি বলি? এটাকে বলি এটা হচ্ছে প্রাচীন যুগ। এখন এই প্রাচীন যুগের পরে, অর্থাৎ মনে রাখবেন এই 1201 থেকে 1350 পর্যন্ত, এই যে এখানে মোট 150 বছর, মোট কত বছর? 150 বছর। এই 150 বছর সময়টাকে বলা হয় কি? এই 150 বছর সময়, এই 150 বছর সময় যেটা আছে এটাকে বলে এটা হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগ, বুঝতে পারছেন? তাহলে ভাইয়া কি বললাম বলেন তো, যে অন্ধকার যুগ হচ্ছে মধ্যযুগের শুরুতে, কি বললাম? মধ্যযুগের শুরুতে প্রায় 150 বছর, মানে মধ্যযুগের শুরুর 150 বছর, 1201 থেকে 1350 পর্যন্ত এই যে সময়টা আছে, এই সময়টাকে বলা হয় এটা হচ্ছে অন্ধকার যুগ। এখন আপনার প্রশ্ন হলো যে কেন এটা নাম অন্ধকার যুগ? আলোর যুগ হওয়ার কথা, কেন এটা অন্ধকার যুগ? এটা একটা কোশ্চেন থেকে যায়। কেন এটাকে আমরা অন্ধকার যুগ বলবো? কারণ অন্ধকার যুগ এই কারণে বলবো যে এই যে সময়টা আছে, এই সময়ে হ্যাঁ বাংলায় তেমন সাহিত্য রচনা হয়নি, সাহিত্য রচনা হয়নি, বুঝছেন? রচনা হয়নি এই জন্য। অর্থাৎ দেখেন, আমরা যদি খেয়াল করে দেখি, অন্ধকার যুগ যেটা, এটার আগে যে সাহিত্যটা আমরা পাই সেটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদের পর 150 বছর, এটা হচ্ছে অন্ধকার যুগ। অ্যান্ড অন্ধকার যুগের পরে আমরা মধ্যযুগের শুরুতে যে কাব্যটা পাই সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অন্ধকার যুগের পরের সাহিত্য কি, উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। অন্ধকার যুগের আগের সাহিত্য কি? চর্যাপদ। তার মানে অন্ধকার যুগে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য পাওয়া যায় না। অর্থাৎ এই 150 বছরে আমরা বাংলায় তেমন কোনো সাহিত্য পাই না। এর আগে আমরা একটা সাহিত্য পাইছি চর্যাপদ, কিন্তু এরপরে যে পরিমাণ সাহিত্য পাওয়ার কথা ছিল 150 বছর আমরা পাইনি। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া কেন আমরা এইটা পাই নাই, অর্থাৎ 150 বছরে কেন আমরা উল্লেখযোগ্য সাহিত্য পাইনি? এর কারণ হচ্ছে তখন তুর্কি আক্রমণ একটা ফ্যাক্ট ছিল। তুর্কি আক্রমণ, এই তুর্কি আক্রমণের কারণে তখনকার আসলে সাহিত্য তৈরির যে এনভায়রনমেন্ট, যেই পরিবেশ, সেই পরিবেশটা আসলে তৈরি হয়ে উঠে নাই। এই জন্য অনেকে বলা হয় যে যখন যুদ্ধ বিগ্রহ, মঠ মন্দির একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই সময়ের ভিতরে আসলে সাহিত্য তৈরির যে এনভায়রনমেন্ট, যে সময় সুযোগ, সেটা আসলে হয়ে উঠে না। তো এখন পরীক্ষাতে প্রশ্ন আসে যে অন্ধকার যুগে কারা শাসন করেছে? উত্তর হচ্ছে তুর্কিরা শাসন করছে। এখন এই পরীক্ষাতে আবার এটাও প্রশ্ন আসে যে অন্ধকার যুগের যে কে শাসন করেছে? তুর্কিরা তো ঠিক আছে, যদি পার্সন জানতে চাই তাহলে উত্তর হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি।
আমরা নামটা অনেকেই শুনছি, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এই নামটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। একটু পরে আমি যখন কোশ্চেন সলভে যাব তখন দেখবেন যে এটা পরীক্ষাতে চলে আসবে। আচ্ছা, মোটামুটি অনেকগুলো ঘটনা আমরা জানলাম। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু আগেই বলছি এই শব্দটা যে বাংলায় তেমন কোনো সাহিত্য পাওয়া যায় না। তবে বাংলায় সাহিত্য না পেলেও আমরা 3টা সাহিত্য এখানে পেয়ে থাকি, যদিও সেগুলো বাংলায় নয়, এগুলো অন্ধকার যুগে অর্থাৎ এই 150 বছরে এগুলো রচনা হয়েছে, তবে সেগুলো বাংলায় নয়। তার ভিতরে একটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, বুঝছেন একটা, আরেকটা হচ্ছে শূন্য পুরাণ, বুঝছেন, আরেকটা হচ্ছে শেখ শুভদয়া। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে অন্ধকার যুগের সাহিত্য কয়টা, উত্তর হচ্ছে 3টা উত্তর করবেন, প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ, তারপর হচ্ছে শেখ শুভদয়া। এই নিচের 2টা সংস্কৃত ভাষায় আর এটা হচ্ছে প্রাকৃত ভাষায়। দেখো অনেক বইতে প্রাকৃত পৈঙ্গল দেওয়া থাকে, আবার অনেক জায়গায় প্রকৃত পৈঙ্গল দেওয়া থাকে, বাট প্রাকৃত পৈঙ্গল এটাই সঠিক। তো এখন এই যে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে অন্ধকার যুগের প্রথম সাহিত্য কি, প্রথম সাহিত্য, সেক্ষেত্রে আপনার প্রাকৃত পৈঙ্গল এটা উত্তর করবেন, বুঝছেন। প্রথম সাহিত্য কি, উত্তর হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। এখন এই যে এগুলোর লেখক কে, এটা পরীক্ষাতে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে দেখেন এই যে প্রাকৃত পৈঙ্গল যেটা আছে, আমি এখানে লিখে দিচ্ছি প্রাকৃত পৈঙ্গল, এটার সম্পাদক হচ্ছে শ্রীহর্ষ বা সংকলক বলা যায়, ডিরেক্ট রচয়িতা বলা যায় না। শূন্য পুরাণ, এটা পরীক্ষাতে অনেকবার কোশ্চেন আসছে। শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত, ওকে। আর শেখ শুভদয়া এটা হচ্ছে হলায়ুদ মিশ্র। এই নামগুলো মনে রাখবেন, কোনটা কার সাহিত্যকর্ম, হ্যাঁ, বুঝছেন। হলায়ুদ মিশ্র। আমার কথা কি এতটুকু পর্যন্ত বোঝা গেছে? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আপনার বাংলাবাজ চট্টগ্রামে পেয়ে গেছি। বাংলাবাজ বই তো চট্টগ্রামে পান নাই, মানে কুরিয়ার করছেন, তাই তো? মানে বই তো চট্টগ্রামে পাবেন না কুরিয়ার ছাড়া। আপনি কি বুঝেছেন ওটা বুঝেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু বলেন। তাহলে দেখেন, প্রাকৃত পৈঙ্গল সংকলক শ্রীহর্ষ, শূন্য পুরাণ রামাই পণ্ডিত, শেখ শুভদয়া হলায়ুদ মিশ্র। আমার সাথে রেসপন্স করতে হবে, বুঝছেন? জিনিসটা বোঝা গেছে? 3 নম্বর নামটা বুঝি নাই, শেখ শুভদয়া, বুঝছেন? এই শেখ বলতে আসলে বোঝানো হয় যে শায়েক, মানে শায়েকদের শুভ উদয়ের ফলে, মানে শায়েকদের আসার পরবর্তীতে ভালো কিছু হয়েছে, এই ধরনের নামটা। আর হলায়ুদ মিশ্র, রচয়িতার নাম হচ্ছে হলায়ুদ মিশ্র। আচ্ছা ফাইন, এবার আসেন আমরা একটু চলে যাচ্ছি আমাদের মূল যে কনটেক্সট, আমরা সেখানে চলে যাই। তো এখন আসেন আমরা একটুখানি দেখি। তো প্রথমত হচ্ছে অন্ধকার যুগ, এখানে অনেক কিছু আছে, মানে এগুলো আমি আপনাদেরকে সব বলছি। প্রাকৃত পৈঙ্গল, অন্ধকার যুগের প্রথম নিদর্শন, শ্রীহর্ষ, ভাষা হচ্ছে প্রাকৃত, এবং এটা মূলত একটা গীতিকা ছিল। আচ্ছা এবার আসেন, এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে শূন্য পুরাণ রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত, এটা সংস্কৃত ভাষায়। এই গ্রন্থে হিন্দু আর বৌদ্ধ এই 2 ধর্মের মিশ্রণ পাওয়া যায়। মানে এই শূন্য পুরাণ গ্রন্থে আপনি হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম 2টা ধর্মের মিশ্রণ পাওয়া যায় শূন্য পুরাণ গ্রন্থে। আচ্ছা, আর এখানে মোট কি আছে, 51টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? মোট 51টা অধ্যায় আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এই যে শূন্য পুরাণটা আছে, এই শূন্য পুরাণের মূলত একটা কবিতা, শূন্য পুরাণের একটা কবিতা বা একটা অংশ, এটাকে বলে নিরঞ্জনের উষ্মা। আবার অনেক বইতে আপনি পাবেন যে নিরঞ্জনের রুষ্মা, হোয়াটএভার, যেটাই বলুক জিনিসটা একই। তাহলে এখন যদি আমি আপনাকে একটা ক্রিয়েটিভ প্রশ্ন করি, যদি বলা হয় যে নিরঞ্জনের উষ্মা বা নিরঞ্জনের রুষ্মা কবিতার লেখককে, আপনি কি বলবেন বলেন তো? নিরঞ্জনের উষ্মা বা নিরঞ্জনের রুষ্মা এটার লেখককে আপনি কি বলবেন? নিরঞ্জনের উষ্মা বা নিরঞ্জনের রুষ্মা এটার লেখককে, কি উত্তর করবেন? তো বুঝতেই পারতেছেন, যেহেতু নিরঞ্জন উষ্মা শূন্য পুরাণের একটা অংশ, আর শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত, তাহলে নিরঞ্জন উষ্মা এটাও কার? রামাই
পণ্ডিত, রামাই পণ্ডিত, বুঝছেন? রামাই পণ্ডিত, ভেরি গুড। তাহলে জিনিসটা বুঝতে পারছেন। এবার এখানে আসেন যে নিরঞ্জন উষ্ণ শূন্য পুরাণে একটি কবিতা বা একটি অংশ, এবং এই যে এটা আছে এটা মূলত সংস্কৃত চম্পু কাব্য। এখন আসেন চম্পু কাব্য আবার কি, এটা হয়তো অনেকে নাম শুনেন না। চম্পু কাব্য হচ্ছে সংস্কৃত, যদি দেখেন এই যে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে চম্পু কাব্য। চম্পু কাব্য, আচ্ছা এখন চম্পু কাব্য কি? চম্পু কাব্য হচ্ছে যদি দেখেন সংস্কৃত গদ্য আর পদ্য দুইটার মিশ্রণ, গদ্য প্লাস পদ্য এই দুইটার মিশ্রণে যে কাব্যগুলো তৈরি হয়, সংস্কৃত গদ্য প্লাস পদ্যের মিশ্রণে যে কাব্যগুলো তৈরি হয়। স্যার কালকে অনার্সের পরীক্ষা তাই ক্লাস করতে পারলাম না, ওকে। তো বলছে কি যে সংস্কৃত গদ্য আর পদ্যের মিশ্রণে যে কাব্যগুলো তৈরি হয় ওগুলোকে বলো, ওগুলো হচ্ছে সংস্কৃত, এগুলোকে বলো ওগুলো হচ্ছে চম্পু কাব্য। ওগুলাকে কি বলে? ওগুলোকে বলে ওটা হচ্ছে চম্পু কাব্য, হ্যাঁ, ওকে। আচ্ছা এইবার আসেন আমরা একটু দেখি। এখন ভাই আমি ক্লাসে শেষ করে ব্যাক করতেছি, ওকে, ক্লিয়ার? আচ্ছা এরপর আসেন আমরা, এখানে আরো অনেকগুলো ইনফরমেশন আছে, আমি আস্তে আস্তে সামনের দিকে আগাই। এরপর আসেন শেখ শুভদয়া, এটা হচ্ছে হলয়েদ মিশ্র, এটাও সংস্কৃত ভাষায়। এটা হলয়েদ মিশ্র ছিল লক্ষণ সেনের সভাকবি, এটাও মূলত চম্পু কাব্য ছিল। এবং এটাকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই গ্রন্থটাকে বলছেন ডক সংস্কৃত। তাহলে শেখ শুভদয়া এটাকে কে বলছেন? ওই সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন ডক সংস্কৃত। তো এই গ্রন্থটাতে মূলত জালালউদ্দিন তাবরিজি নামে একজন পীর ছিলেন, সেই পীরের আধ্যাত্মিক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এই কাব্যটাতে। তো এই জন্য বলা হয় বাংলা সাহিত্যের প্রথম পীরের মাহাত্ম্য সূচক কাব্য কোনটা, মানে এই গ্রন্থটাতে জালালউদ্দিন তাবরিজি নামে একজন পীর ছিল, সেই জালালউদ্দিন তাবরিজি পীরের আধ্যাত্মিক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কথা বুঝতে পারছেন? আধ্যাত্মিক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, ভেরি গুড। তো এখানে আমাদের আর জানার কিছু নাই। এবার আসেন আমরা একটু সরাসরি কোশ্চেন সলভে চলে যাই। শূন্য পুরাণের রচয়িতাকে 46 বিসিএস, অনেক কোশ্চেন আসছে এখান থেকে। নামগুলো কঠিন লাগে, সব নাম তো কঠিন হবেই। আপনি যা পড়াচ্ছেন তা সবই বাংলা বইয়ে আছে। বইতে তো আসলে বই একটা জিনিস, ক্লাস আর একটা জিনিস, অলমোস্ট সবই আছে। তবে আমি ক্লাসে পড়ানোর সুবিধার্থে অনেক জিনিস উদাহরণ দিয়ে অনেক কিছু বুঝাই, যেটা আসলে একটা বইতে দেওয়া সম্ভব না, বুঝছেন? এখন দেখেন পারেন কিনা। তাহলে শূন্য পুরাণের রচয়িতাকে, শূন্য পুরাণের রচয়িতাকে বলেন। শূন্য পুরাণের রচয়িতা কে? তাহলে উত্তর হচ্ছে কি? রামাই পণ্ডিত, ওকে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ 34 বিসিএস আসছে, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তাহলে এটা হচ্ছে কত? 1201 থেকে 1350। শূন্য পুরাণ কাব্যের রচনা কার রচনা? তো এটা তো একটু আগেই পড়ছেন, রামাই পণ্ডিত। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? তো এখন বলেন 1212, এটার উত্তর হচ্ছে 1204। 1204 আমি যদি ভুল না করি, যদি এটা আসলে মানে আপনারা সাধারণ জ্ঞানে পড়ে থাকবেন এই কোশ্চেনটা। শূন্য পুরাণ হলো কি? ধর্মতত্ত্বর গ্রন্থ, রাধাকৃষ্ণের প্রেম, রোমান্টিক প্রাণ উপাখ্যান জীবন। তো এখন বুঝতে পারতেছেন এখানে কিন্তু দুইটা ধর্মের মিশ্রণ ছিল, হিন্দু প্লাস বৌদ্ধ, তার মানে এটা ধর্মতত্ত্বের গ্রন্থ। আমি যদি ভুল না করি, না ভুল করছি না, ধর্মতত্ত্বেরই গ্রন্থ। আপনারা কনফিউজড হয়ে যাবেন, ওই যে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম দুইটা ধর্মের মিশ্রণ আছে। শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? এটাও কোশ্চেন আমরা পড়ছি, দেখেন 2021 আসছে। তাহলে শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায় বিভক্ত? শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায় বিভক্ত? তাহলে উত্তর হচ্ছে 51টি অধ্যায়। পড়ে আসছি আমরা। ত্রয়োদশ শতকে সাহিত্যকর্ম কোনটা? শূন্য পুরাণ। ত্রয়োদশ শতক মানে তো বুঝতে পারতেছেন যে 1201 থেকে 1350, ত্রয়োদশ শতক। আধার যুগের রচনা কোনটা? আধার যুগ মানে অন্ধকার যুগ। তাহলে দেখেন চর্যাপদ, মনসামঙ্গল, শ্রীকৃষ্ণ কীর্তন, প্রাকৃত পৈঙ্গল। এখন বলুন তো কি রাইট অ্যান্সার? তাহলে আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? তাহলে আধার যুগের রচনা বলা হয় প্রাকৃত পৈঙ্গলকে। আচ্ছা, অন্ধকার যুগের সময়সীমা কত বলেন? অন্ধকার যুগে দেখছেন কত রকমের কোশ্চেন আসতে পারে, যত কোশ্চেন আছে
সবগুলো কোশ্চেন আপনাদেরকে সলভ করাই দিতেছি। ওকে, আচ্ছা এইবার আসেন উত্তর হচ্ছে কত? 150 বছর। উত্তর কত? 150 বছর। হ্যাঁ, আচ্ছা কোন শাসনামলে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ হয়? তো এটাও পড়াইছি আপনাদেরকে, তারপর বলেন কি হবে? তাহলে এটা কি হবে? তুর্কি। স্বর্ণপুরাণ কোন যুগের সাহিত্যকর্ম? অন্ধকার যুগ। এগুলো সবই পারবেন। শেখ সুবোধায় কে রচনা করেন বলুন তো? শেখ সুবোধায় কে রচনা করেন? রামাই পণ্ডিত, হলায়ুদ মিশ্র। হলায়ুদ বানানটা মনে হয় আমি ভুল লিখছি, ওই ধয়ের জায়গায় দ দিছি, দুঃখিত, কারেকশন করে নিন। তো হচ্ছে হলায়ুদ মিশ্র। আচ্ছা, নিচের কোনটি অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন? নিচের কোনটি অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন? তাহলে অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন কোনটা বলেন? এই প্রশ্নগুলোই তো আপনাদের পরীক্ষাতে আসে। আপনারা নাম্বার কম পাবেন কেন? 30-এ তো আপনাদের 25+ পাওয়া উচিত। তার উত্তর কি? প্রাকৃত ভয়ঙ্কর। শেষ। এবার বলেন অন্ধকার যুগ থেকে পরীক্ষায় যেমনে প্রশ্ন আসুক পারবেন? পারবেন কিনা বলেন তো? পারবেন? আচ্ছা, যদি পারেন আসেন এবার। কোথায় যাবেন এবার? এবার আছে তাহলে বোর্ডে বানান ভুল ছিল, হলায়ুদ বানান, এটা দ হবে, ঠিক আছে। আচ্ছা এইবার আসেন আমরা একটু খাতায় একটু হেডলাইন দিই। শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন, হেডলাইন দিন শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা তাহলে এখন আসেন শ্রীকৃষ্ণ কীর্তন কি? আসেন, প্রথম কথা হচ্ছে এটা মধ্যযুগের প্রথম সাহিত্য। মধ্যযুগের প্রথম সাহিত্য। মধ্যযুগে কিন্তু এর আগে সাহিত্য আসে নাই। এখন বলবেন ভাইয়া 1201 থেকে 1350 ওই সময়টা দেখেন। শূন্যপুরাণ কোন যুগের সাহিত্য নিদর্শন? এটার উত্তর বাংলাবাজ বই মধ্যযুগ দেওয়া। হ্যাঁ মধ্যযুগ দেওয়া। অন্ধকার যুগ যদি অপশনে না থাকে তাহলে তো মধ্যযুগই হবে। অন্ধকার যুগ যদি অপশনে না থাকে তাহলে তো মধ্যযুগ হবে, বুঝছেন? আচ্ছা ভাইয়া কনফিউশনটা ক্লিয়ার করেন। নিরঞ্জন রুষ্মা কার লেখা? অবশ্যই রামাই পণ্ডিতের লেখা, কারণ এটা শূন্য পুরাণের একটা অংশ। তো শূন্য পুরাণ কে লিখছে? রামাই পণ্ডিত লিখছে, তাহলে এটা অবশ্যই রামাই পণ্ডিতের লেখা। আচ্ছা যেখানে ছিলাম, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের প্রথম সাহিত্য। আচ্ছা এরপর আসেন, এটা হচ্ছে বাংলা ভাষায় খাঁটি বাংলায় লেখা, খাঁটি বাংলায় লেখা প্রথম সাহিত্য। আচ্ছা এইখানে একটু আপনাকে জিনিসটা আমি বুঝাইতে হবে যে খাঁটি বাংলায় লেখা প্রথম সাহিত্য কি। আচ্ছা বলেন শ্রীকৃষ্ণ কীর্তনের আগের গ্রন্থ কি? সাধারণত আমরা যদি বলি চর্যাপদ। আচ্ছা বলেন চর্যাপদ কি বাংলায় লেখা ছিল? বলেন তো চর্যাপদ কি বাংলায় লেখা ছিল? চর্যাপদ কিন্তু বাংলায় লেখা ছিল, কিন্তু খাঁটি বাংলায় ছিল কিনা না। দেখেন চর্যাপদের ভাষা নিয়ে কিন্তু আমাদের মধ্যে বিতর্ক আছে। আমরা কিন্তু আগেই বলছি যে আমরা একদম প্রথম ক্লাসে আমরা দেখেছি যে চর্যাপদের ভাষা, কেউ বলেছেন চর্যাপদের ভাষা অসমিয়া, তাই না? কেউ বলেছেন উড়িয়া, তারপর হচ্ছে কি কেউ বলেছেন হিন্দি, কেউ বলেছেন বাংলা। আচ্ছা সবাই যখন দাবি করে তখন বলেন ওই ভাষাটা কি আর খাঁটি বাংলায় বলতে পারবেন? যে আপনারা ভালোবাসে সে তো শুধু আপনারাই ভালোবাসে, সে কি অন্য ব্যাটারে ভালোবাসে? বা আপনি যেই বেডিরে ভালোবাসেন সেই বেডিকে আবার অন্য ব্যাটারে ভালোবাসতে পারে? এখন যদি দেখেন যে এই বেডিরে আপনিও দাবি করতেছেন, আরেকজনও দাবি করতেছে, আরেকজন যদি বলে তুমি তোমার সাথে আমার সাথে এত বছরের সম্পর্ক, আপনি বলেন আরে তোমার সাথে তো আমার 2 বছরের সম্পর্ক, আরেকজন বলে তোমার সাথে আমার 5 বছরের সম্পর্ক, তাহলে বুঝতে হবে ওই জিনিসটা ভেজাল আছে, এটা খাঁটি না। তাহলে চর্যাপদ বাংলা ভাষায় কিন্তু খাঁটি বলতে পারবেন না, কথা বুঝতে পারছেন?
তো এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন এটা যে বাংলা ভাষা, এখানে কেউ দাবি করার মতো কিছু নাই, তার মানে এটা খাঁটি। তাহলে খাঁটি বাংলায় লেখা বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন। এবং একই সাথে এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য। আখ্যান শব্দের অর্থ হচ্ছে কাহিনী। আখ্যান শব্দের অর্থ কি? কাহিনী, বুঝছেন? আখ্যান শব্দের অর্থ কি? কাহিনী। তাহলে এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য, মানে প্রথম কাহিনীধর্মী কাব্য। এর আগে কোনো কাব্যে কোনো কাহিনী ছিল না, এর আগে চর্যাপদ বা আদার্স এগুলোতে কোনো কাহিনী ছিল না। অপশনে অন্ধকার যোগ মধ্যযোগ থাকলে দুইটাই দেওয়া আছে। অপশনে যদি অন্ধকার যোগ মধ্যযোগ থাকে তাহলে এটা অন্ধকার যোগ দেওয়াটাই বেস্ট আনসার। আমাদের বইতে আমি এটা দেখছি, তবে অন্ধকার যোগ তো কোনো স্বতন্ত্র যোগ না, এই জন্য অনেকে মধ্যযোগ বলে। বাট যদি বলে যে 3 যোগের কোন যোগ, তাহলে সেক্ষেত্রে আপনি মধ্যযোগ দিবেন, কিন্তু যেহেতু 3 যোগের কোন যোগ বলে নাই, আপনি অন্ধকার যোগ দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য হচ্ছে এটা, মানে এর আগে বাংলা সাহিত্যে কোনো আখ্যান কাব্য আসে নাই। কথা বুঝতে পারছেন? আচ্ছা, মানে কাহিনী কাব্য। আখ্যান শব্দের অর্থ কি? কাহিনী। এইবার আসেন আমরা আমাদেরকে একটুখানি জানতে হবে যে এই কাব্যটা আবিষ্কার কখন হয়। আবিষ্কার, বুঝছেন? এই কাব্য আবিষ্কার হয়, চর্যাপদ কত সালে আবিষ্কার হয় আপনাদের কাছে একটু শুনতে চাই। খাঁটি বাংলার কোনো নাম আছে? খাঁটি বাংলার কোনো নাম আছে বলতে বুঝি নাই। চর্যাপদ কত সালে আবিষ্কার হয়? 1907। তো এটা তার ঠিক 2 বছর পর, অর্থাৎ 1909 এটা আবিষ্কার হয়। এখন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে এটার আবিষ্কারক কে? আবিষ্কারক, ওকে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারক কে? এটার আবিষ্কারক হচ্ছে বসন্ত রঞ্জন রায়, এবং তার উপাধি হচ্ছে বিদ্যোৎদল্লভ। তার উপাধি কি? উপাধি হচ্ছে বিদ্যোৎদল্লভ। বুঝছেন? এটা হচ্ছে তার উপাধি। বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি? বিদ্যোৎদল্লভ। এখন বলেন এই চর্যাপদ এটা প্রকাশ হয় কত সালে? মনে আছে আপনাদের? চর্যাপদ প্রকাশ হয় কত সালে? পদ্মপুরাণের লেখক কতজন? পদ্মপুরাণ নামে অনেকেই লিখছেন, মানে 2 জন হইতে পারবে না এরকম কিছু না। এটা আমাদের পরীক্ষা আসবে, ক্লাসে আসবে, ধৈর্য, যেটা পড়াচ্ছি ওগুলো ভালো করে পড়াবে। চর্যাপদ প্রকাশ হয়েছে কত মনে আছে? 1916, তাই না? এই 1916তেই শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত, এবং কোথা থেকে? চর্যাপদ যেখান থেকে প্রকাশিত হয় সেটা কি? বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটাও কি হয়? প্রকাশিত হয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বুঝছেন? তাহলে 1916তে চর্যাপদ প্রকাশিত হয় একই জায়গা থেকে, শ্রীকৃষ্ণ কীর্তন একই জায়গা থেকে প্রকাশিত হয়। তবে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকৃত নাম কি এটা নিয়ে একটু কথা আছে। প্রকৃত নাম শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। সন্দর্ভ বানানটা এক এক জায়গায় এক এক রকম দেওয়া থাকে, সমস্যা নাই। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকৃত নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। মানে ওই কাব্যের একটা চিরকুটের মধ্যে পরবর্তীতে দেখা যায় যে কাব্যের প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তবে এটা শ্রীকৃষ্ণ নামে এটা প্রকাশিত হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন নামে এটা প্রকাশিত হয়েছে। প্রকাশ হওয়ার পর দেখে যে এটা আসলে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এটার প্রকৃত নাম। আচ্ছা, এখন আসেন এটা রচয়িতা কে? রচয়িতা, এটা রচয়িতা হচ্ছে বরুচণ্ডী দাস। বরুচণ্ডী দাস, বুঝছেন? বরুচণ্ডী দাস। আর পরীক্ষাতে প্রশ্ন আসে বরুচণ্ডী দাস কোন দেবীর পূজা করতেন? তিনি বাসুলী দেবীর পূজা করতেন। বাসুলী দেবীর পূজা করেন। তাহলে বরুচণ্ডী দাস কোন দেবীর পূজা করেন? বাসুলী দেবীর পূজা করেন। এবং বরুচণ্ডী দাস তিনি হচ্ছেন মধ্যযুগের প্রথম সাহিত্যিক। মধ্যযুগের প্রথম সাহিত্যিক, যেহেতু তিনি মধ্যযুগের প্রথম সাহিত্য লিখছে, এই জন্য তিনি হচ্ছে মধ্যযুগের প্রথম সাহিত্যিক। আমার এতটুকু পর্যন্ত কথা কি বুঝতে পারছেন বলেন তো? এই যে এতটুকু পর্যন্ত আপনাদেরকে যে পড়াইলাম, এইটুক পর্যন্ত কনফিউশন ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত কি কনফিউশন ক্লিয়ার? বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে আমি সামনে আগাইতে পারবো।
মোটামুটি যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সব ইনফরমেশন এখানে চলে আসছে। তারপরেও আপনাদেরকে একটু দেখাই দিব। অনেকে শ্রীকৃষ্ণ ধামালি বলেছেন, না শ্রীকৃষ্ণ ধামালি এটা আপনার পরীক্ষাতে আসবে না, শ্রীকৃষ্ণ সন্দর্ভ এটা আসবে। স্যার এই কাব্যে দেখি অনেকজন কবি লিখেছেন, স্যার একটা কাব্য দেখি অনেকজন কবি লিখেছেন একই নামে, বুঝলাম না, পরে বুঝেন। এটা কেউ লিখে নাই, এটা এক নামেই আছে। যখন ওই প্রসঙ্গ আসবে তখন আমি এটা বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা এইবার আসেন আমরা একটু দেখি ভাইয়া আমাদের কনফিউশনগুলো আমরা একটু ক্লিয়ার করি। তো প্রথমেই আসেন আমরা এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন আমরা অলরেডি পেয়ে যাচ্ছি যে এটি মধ্যযুগ প্রথম সাহিত্য, বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ। বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ না, চর্যাপদ প্রথম গ্রন্থ, তাহলে এটা দ্বিতীয় গ্রন্থ। এখন আবার বলতেছি দেখেন ভাইয়া, ওই যে অন্ধকার যুগের সাহিত্যগুলো শূন্য পুরাণ, শেখ শুভোদয়, ওগুলো কিন্তু বাংলায় না, ওই জন্য এগুলো বাদ। এটা দ্বিতীয় গ্রন্থ, খাঁটি বাংলায় রচিত প্রথম গ্রন্থ, প্রথম আখ্যান কাব্য। এটার প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এটি এক প্রকার আখ্যান কাব্য। শ্রীকৃষ্ণ কাব্যটি রচনা করা হয়, মানে এই কাব্যটা ভাগবত, তারপর হচ্ছে জয়দেবের গীত গোবিন্দম, এই কাব্যের অনুসরণে, মানে বরুচণ্ডীদাস এই যে কাব্যটা আছে এটা মূলত দুইটা গ্রন্থের অনুকরণে এটা লিখেন। একটা হচ্ছে ভাগবত আর একটা হচ্ছে গীত গোবিন্দম। ভাগবত আর এগুলো স্লাইড আপনারা পেয়ে যাবেন, চিন্তা করেন না। আচ্ছা বুঝছেন, এগুলো আপনারা পেয়ে যাবেন। এরপর আসেন 13টা খণ্ড আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। মোট খণ্ড কয়টা কমেন্টে লিখেন? 13টা। বাকি এগুলো পরীক্ষাতে আসবে না। এবং এটার গঠন রীতি কি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। গঠন রীতি এটা হচ্ছে নাটগীতি। নাটগীতি মানে কি? মানে নাটক, নাটকীয় গান, সোজা কথা নাটগীতি, নাটক টাইপের তবে গান আকারে লেখা, এই জন্য এটা হচ্ছে কি নাটগীতি। নাটগীতি এটার গঠন রীতি কি, পরীক্ষাতে প্রশ্ন আসবে। মানে কিছু জিনিস উপন্যাস হয়, কিছু জিনিস নাটক হয়, কিছু জিনিস কাব্যগ্রন্থ হয়, কিছু কবিতা হয়, তো এটা হচ্ছে নাটগীতি। এবং এটা ছন্দ কি, প্রয়ার বা ত্রিপদী। প্রয়ার বা ত্রিপদী, আধুনিক ছন্দ এগুলার পাওয়া যায় না। তো এটার ছন্দ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দ কি, পয়ার বা ত্রিপদী। কাব্যের মুখবন্ধ লিখেন, মুখবন্ধ মানে হচ্ছে ভূমিকা। তো এই কাব্যের যিনি ভূমিকা লিখেন তার নাম হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তাহলে এই কাব্যের ভূমিকা লেখেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পুঁথিটি লিপিকাল নিবন্ধ লিখেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই পুঁথিটার লিপিকাল, যে এটা আসলে কবে হইতে পারে, কবে এটা লিখেছেন, এই ধরনের একটা নিবন্ধ লিখেছেন কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর কাব্যটি 500 বছর পর আবিষ্কার হয়, মানে রচনা করছে যখন তার থেকে 500 বছর পর আবিষ্কার হয়। বুঝতে পারছেন? তার মানে 1909 যদি এটা আবিষ্কার হয় তাহলে তার 500 বছর আগে, মিনিমাম 500 বছর আগে এটা কি করছে, এটা রচনা করা হয়েছে, এরকম ধারণা করা হয়। তো এটা রচনাকাল হচ্ছে, আমরা যদি হিসাব করি তাহলে 14 থেকে 16 শতাব্দী। 14 থেকে 16 শতাব্দী। কাব্যের বিষয়বস্তু কি এটা আমরা পরে যাচ্ছি, এগুলো পরে আমি আপনাদেরকে বুঝাবো। এখানে আসেন অনেকগুলো আছে, যে বসন্তরঞ্জন রায় তিনি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, যিনি এটা আবিষ্কার করছেন। আচ্ছা এগুলো সবই আপনাদেরকে পড়াইছি। বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎবল্লভ, নবদ্বীপের রাজা ভুবন মোহন, হ্যাঁ তাকে এই উপাধিটা, বিদ্যুৎবল্লভ উপাধি দেন কে? নবদ্বীপের রাজা ভুবন মোহন। কাব্য প্রকাশ, তারপর হচ্ছে 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। রচয়িতা কে? বরুচণ্ডীদাস, মধ্যযুগের আদিকবি, প্রকৃত নাম অনন্ত ভরু। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। বরুচণ্ডীদাসের প্রকৃত নাম হচ্ছে অনন্ত ভরু বা অনন্ত ভরুয়া। বরুচণ্ডীদাসের প্রকৃত নাম কি? অনন্ত ভরু বা অনন্ত ভরুয়া। তিনি বাসন্তী দেবীর পূজা করতেন, তার জন্ম হচ্ছে বীরভূমের নান্নুর গ্রামে। আচ্ছা এইবার আসেন কাব্যটার কয়টা খণ্ড আছে। তার আগে আপনাদের একটু এই কাব্যের বিষয়বস্তু একটু বলি। এই কাব্যের বিষয়বস্তু, যে এই কাব্যের আসলে মূল বিষয়টা কি, এটা তো একটু জানতে হবে নাকি? বিষয়বস্তু, এই কাব্যের বিষয়বস্তু কি? এই কাব্যের বিষয়বস্তু হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা। রাধা ও কৃষ্ণের প্রেম লীলা, বুঝছেন? প্রেম লীলা, রাধা কৃষ্ণের প্রেম লীলা, এটা হচ্ছে এই কাব্যের বিষয়। যেখানে 3টা ক্যারেক্টার, আমরা প্রধানত 3টা ক্যারেক্টার পাই। তার ভিতরে একটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে মূলত ভগবান তাকে পাঠায়, ঠিক আছে? কংস রাজা, অত্যাচারী রাজা, কংসকে হত্যা করার জন্য তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়। অত্যাচারী রাজা কংসকে হত্যা করার জন্য তাকে কি করা হয়? পৃথিবীতে প্রেরণ করা হয়। আমি জিনিসগুলো খুব সুন্দর করে আপনাদেরকে লিখে লিখে দিচ্ছি, আমার মনে হয় সমস্যা মানে। আচ্ছা জান্নাতুল ফেরদৌস, এত কিছু মুখস্থ আপনার, কবে আপনার মতো হব? আপনি চেষ্টা করলে আমার থেকে আরো ভালো হতে পারবেন। সাধনা লাগে যে কোনো জিনিস। এই যে জিনিসগুলো যে আপনাদেরকে সাহিত্য মানে ঘন্টার পর ঘন্টা পড়াই, লিখে 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 পড়াই,
তো এটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক সাধনা, এটা আমার অনেক সাধনার ফসল, বুঝছেন? আপনি তো আমার মতো সময়, আমি যেই পরিমাণ এটার পিছনে সময় দিই, আপনি কি সেই পরিমাণ সময় দেন? আপনি সময় দিলে হয়তো আপনি আমার থেকেও আরো ভালো করতে পারবেন, তাই না? আমি যখন মানে অনার্সে বাংলায় যখন ভর্তি হব, আমি অনার্সে বাংলায় ভর্তি হওয়ার আগে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4 বছরের মানে 4 ইয়ারের যে উপন্যাসগুলো আছে, হ্যাঁ, যে নাটকগুলো আছে, এগুলো মোটামুটি আমি সব পড়ে ফেলছি। মানে বাংলা ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার আগে আমি পড়ে ফেলছি, ওগুলো আমি পড়ে শেষ করে ফেলছি। তো যখন মানে জিনিসগুলো হচ্ছে, আমি তো আসলে এটার পিছনে অনেক সময় দিছি, আপনাকে তো সময় দিতে হবে, না দিলে হবে না। আমি দিন নাই রাত নাই জিনিসগুলো পড়ছি, কত বই পড়ছি হিসাব নাই। এখনো বাংলা মানে ভাষা সাহিত্যের উপর যে কোনো বই বের হলে, নীলক্ষেত, বাংলা বাজার, রকমারি, এই 3 জায়গাতে বই বের হলে আমার বাসায় সর্বপ্রথম বই আসে। যে কোনো রাইটারের বই বের হবে, বাংলা ভাষা সাহিত্যে যে কোনো বই বের হবে, আমার বাসায় আগে বই আসবে। এটা বলাই আছে, টাকা পয়সা ম্যাটার না, বাট বই আমার কাছে আসবে। তা এখন হয়তো ওরকম সময় পাই না, পড়তে পারি না, বাট আমার কাছে সেটা আমার কালেকশনে থাকে, যখন সময় পাই পড়ার জন্য চেষ্টা করি। তো সময় দিতে হবে, সময় ছাড়া আসলে কোনো কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি, স্যার স্লোলি পড়ান, ঠিক আছে স্লোলি পড়ে। আচ্ছা, এইবার আসেন যেখানে ছিলাম, তো রাধা কৃষ্ণের প্রেম লীলা, এটা রাধা কৃষ্ণের প্রেম লীলা। এখন যে কৃষ্ণ আছে সে হচ্ছে পরমাত্মা, পরমাত্মা মানে ঈশ্বর, পরমাত্মা মানে কি? ঈশ্বর। আর যে রাধা আছে, এই রাধা হচ্ছে জীবাত্মা, রাধা হচ্ছে জীবাত্মা, মানে সে হচ্ছে প্রাণীকুলের প্রতিনিধিত্ব করতেছে, বুঝছেন? আর যে বড়াই আছে, এই বড়াইটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দূতি। প্রেমের দূতি মানে কি? রাধা কৃষ্ণের কিসের দূতি? প্রেমের দূতি। আচ্ছা, প্রেমের দূতি মানে কি? মানে যে প্রেম কানেকশন করাই দেয়, সংযোগ করাই দেয়। কারো যখন পছন্দ হয় তখন কি করেন? বান্ধবীরা গিয়ে ধরেন, বন্ধুরে গিয়ে ধরেন, ওরও পছন্দ হয়েছে, ও তো তোর কাজিন, তোর খালতো বোন, আমার লগে লাইন করে দেয়, তখন ও লাইন করাই দেয়, এটাকে বলে এটা যে প্রেমের দূতি। এখন কাব্যের যে মোট 13টা খণ্ড আছে, সেই খণ্ডগুলো আপনাদেরকে একটু সংক্ষেপে আমি বলে যাব। এখানে 13টা খণ্ড দেখতে পাচ্ছেন। আমি খুবই দুঃখিত, এক্সট্রিমলি সরি যে আমি আপনাদের সামনে এই ঘটনাগুলো আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য, আপনারা কি জানতে চান, শুনতে চান, তাহলে আমাকে বলেন। বাট জিনিসগুলো অনেকটা অ্যাডাল্ট, একটু অশ্লীল। তো বড়চণ্ডী দাস লিখছেন, এবং আমি বলে রাখি যারা হিন্দু ধর্মের আছেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে কৃষ্ণ আসলে বড়চণ্ডী দাস লিখছে, তিনি সেখানে কৃষ্ণকে একটা লম্পট, একটা গ্রাম্য, যার ভিতরে অনেক বেশি যৌন চাহিদা, এইরকম একটা ক্যারেক্টারে তিনি হচ্ছেন, শিফট করেছেন কৃষ্ণকে। বাট ধর্মের কৃষ্ণ কিন্তু সেই কৃষ্ণ না। সুতরাং ধর্ম আর সাহিত্যকে আপনি এক জায়গায় আনবেন না। আপনি ধর্ম আর সাহিত্যকে এক জায়গায় আনলে, যদি মিশাই ফেলান, তাহলে আপনি হয়ে যাবেন নাস্তিক। আপনি ধর্ম আর সাহিত্যকে যদি গোলাই ফেলান, তাহলে আপনার কাছে আর কোনো জিনিস ভালো লাগবে না, ধর্মের জিনিসটা আপনার কাছে ভালো লাগবে না। তো কাজেই আপনাকে জিনিসটা বুঝতে হবে। সো বড়চণ্ডী দাস এরকম কৃষ্ণকে প্রেজেন্ট করছে, এই জন্য বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে, কীর্তন নাই। অর্থাৎ কৃষ্ণ আছে, কিন্তু কৃষ্ণের যে কীর্তন, সে কীর্তনগুলো উঠে আসে নাই। কৃষ্ণের খালি রাধার প্রতি যে আকর্ষণ, রাধাকে পাওয়ার জন্য তার যে আকর্ষণ, এটা শুধু তাকে ভিতরে আসে, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আসেন আমরা একটু দেখি। প্রথম এটা হচ্ছে জন্মখণ্ড। জন্মখণ্ডে দেখা যায় যে অত্যাচারী রাজা পৃথিবীতে যখন মানুষের উপর নির্যাতন, নিপীড়ন যখন চালিয়ে যাচ্ছে, তখন দেবতা বিষ্ণু তাকে পৃথিবীতে পাঠাইছে অত্যাচারী রাজা কংসকে হত্যা করার জন্য। আর তার সঙ্গী রূপে তাকে পাঠিয়েছেন সাগর গোয়ালা আর পদুমা, এই দুজনের ঘরে রাধাকে পাঠিয়েছেন। ওকে, এখানে তাদের জন্মের ঘটনা আছে। এরপর হচ্ছে তাম্বুল খণ্ড। তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। তাম্বুল খণ্ডে দেখা যায় রাধা যে ছিল, রাধা কিন্তু গোয়ালা ছিল, এটা আপনাকে বুঝতে হবে। রাধা কিন্তু গোয়ালা ছিল। গোয়ালা মানে হচ্ছে যারা গরু পালে, দুধ বিক্রি করে। রাধাদের পেশা ছিল এটা, তারা গরু পালতো, দুধ বিক্রি করতো। মথুরার হাটে গিয়ে তারা দুধ দই বিক্রি করতো। তো একবার রাধা এবং তার সখীরা এই মথুরাতে যাচ্ছে দুধ দই বিক্রি করার জন্য।
পথে মধ্যে, এবং বড়াই বড়াই মূলত একটা বুড়ি ছিল, হ্যাঁ, লুভি বুড়ি ছিল। তো পথে মধ্যে এই রাধা হঠাৎ করে তাদের ওই দল থেকে হারাই গেছে। এখন রাধার সখীরা সবাই মিলে খুঁজতেছে খুঁজতেছে, পাচ্ছে না। এবার পথের মধ্যে দেখে যে কৃষ্ণ, কৃষ্ণকে তো চিনে না। তখন বড়াই কৃষ্ণকে গিয়ে বলল যে কৃষ্ণ, তুমি কি রাধাকে দেখেছ? সে আমাদের মধ্যে থেকে হারাই গেছে। তখন কৃষ্ণ বলে যে রাধাকে, আমি তো রাধাকে চিনি না। বুঝছেন? তো বলে যে কে? আমি তো রাধাকে চিনি না, তুমি আমাকে একটু রাধার বর্ণনা দাও, তাহলে আমি বুঝতে পারবো। মানে তাকে জিজ্ঞেস করছে যে তুমি কি রাধাকে দেখছো, এই পথ দিয়ে হেঁটে গেছে? তখন কৃষ্ণ বলে যে রাধা কে, কেমন? আমি তো তাকে চিনি না। একটা অচেনা মানুষ যারা আপনি চিনেন না, রাস্তার উপর কেউ এসে আপনার বললো আপনি কি আরিফরে যাইতে দেখছেন, এখন আরিফ কে, কেমন, আপনি চিনেন না, তাহলে আপনি বলতে পারবেন? তো এবার বড়াই তাকে বর্ণনা দিচ্ছে যে রাধা এমন এমন, তুমি মিলাই দেখো তুমি এই মেয়েটাকে দেখছো কিনা। তখন রাধা আস্তে আস্তে করে তার রূপের বর্ণনা দেওয়া শুরু করেছে। তার চুল এমন, তার ঠোঁট এমন, তার নাক এমন, গাল এমন, অনেক বর্ণনা, আরো নিচের দিকে আরো অনেক বর্ণনা দিছে। তো এই বর্ণনা শুনে কৃষ্ণর মনে রাধার জন্য ফিলিংস তৈরি হইল। এই যে ফিলিংসটা যে তৈরি হইল, তখন সে, তার কাছে পান ছিল, পান, এই পান তখন রাধা এই ইয়াকে দিল, বড়াইকে দিল, এবং পান দিয়ে সে মূলত বুঝাইছে যে সে রাধাকে পছন্দ করে, এবং রাধাকে যে সে পছন্দ করে এটা তাকে বুঝাই দিছে, বড়াইকে বুঝাই দিছে যে তুমি একটু সিস্টেম করে দাও, একটু সিস্টেম করে দাও, একটু লাইন লাগাই দাও। তা তাম্বুল খণ্ডের ঘটনা। এইবার রাধার তো, কৃষ্ণ তো এবার মাথা খারাপ, রাধার রূপের বর্ণনা শুনে তার ঘুম হচ্ছে না। এরপরে দেখা গেল দানখণ্ড। দান শব্দের অর্থ হচ্ছে বিনিময়। এখানে দান মানে কি? বিনিময়। এবারে পরের দিন রাধা যখন মথুরার দিকে যখন যাচ্ছে দুধ দই বিক্রি করার জন্য, তো মথুরার দিকে যাওয়ার পর এবার কৃষ্ণ রাস্তা আটকাইছে, আটকা বললো স্টপ, দাঁড়াও। ঠিক আছে, তো বললো দাঁড়াও। তো ফাইন, দাঁড়াইলো। তো বললো তুমি যে এখান দিয়ে যে যাচ্ছ, তুমি এই রাস্তা যে ব্যবহার করতেছো, তুমি এই রাস্তার খাজনা দাও, এই রাস্তা যে ব্যবহার করছো খাজনা দাও। রাধা বললো আমি এতদিন ধরে ব্যবহার করতেছি, কেউ রাস্তা ব্যবহার করতেছি, কেউ খাজনা চায় না, এখন তুমি আইসা বলতেছো খাজনা দাও, এটা কেমন কথা? বলছে এতদিন চায় না, এখন তোমাকে খাজনা দিতে হবে। তো রাধা বল আচ্ছা ঠিক আছে, আমি আমার এই দুধ দই এগুলো মথুরার হাটে বিক্রি করে আসি, যে টাকা আসবে ওই টাকা আমি তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই। তো এইবার কৃষ্ণ বলে না, হবে না, আমার এখন তুমি খাজনা দাও। জানে রাধার কাছে টাকা নেই। তো রাধা বললো এখন আমি কিভাবে টাকা দিব, আমার কাছে তো এখন কিছু নাই। তখন কৃষ্ণ বলে যে তোমার কাছে যা আছে আমাকে তাই দাও। আচ্ছা, এখন একটা মেয়ে মানুষের কাছে, একটা পুরুষ মানুষ যদি এটা বলে যে তোমার কাছে যাই আছে তাও দাও, তাহলে একটা মেয়ে মানুষ টাকা নাই, কিছু নাই, আছে কি, কি চাচ্ছে সে? সে যে দুষ্ট জিনিস চাচ্ছে এটা কি বুঝার আর অবকাশ আছে? এবার রাধা তো বুঝতে পারলো যে এ তো আমার কাছে অন্য জিনিস চাচ্ছে, যে জিনিস চাচ্ছে এটা তো দেওয়া যাবে না, এটা একান্ত আমার স্বামীর। এবং মজার ব্যাপার হচ্ছে রাধার স্বামী, রাধা কিন্তু বিবাহিত, এবং সম্পর্কে সে কিন্তু কৃষ্ণের মামি হয়। এবং রাধার স্বামীর নাম হচ্ছে আয়হান ঘোষ। পরীক্ষাতে প্রশ্ন আসে আয়হান ঘোষ বা আয়ান ঘোষ। এবং সে ছিল, এই আয়হান ঘোষ, সে ছিল নপুংসক। নপুংসক কি? নপুংসক হচ্ছে সেই পুরুষ যেই পুরুষের স্ট্রাকচার পুরুষের মতো, কিন্তু তার আসলে পুরুষত্ব নাই। মানে একটা পুরুষ হওয়ার জন্য তার আসলে যেই জিনিস থাকা দরকার তার আসলে সেটা নাই, বাট দেখতে শুনতে সে পুরুষ, দেখতে পুরো পুরুষ, তো পৌরসত্ব নাই। তো এখন তো রাধা এবার কি করলো, কৃষ্ণের হাত থেকে তাকে বাঁচানোর জন্য সে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। আচ্ছা, এইটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করে? দেখতেছে যে কৃষ্ণ এরকম কিছু চাচ্ছে, তো বাঁচানোর জন্য তুমি লোকজন যেখানে আছে বাজারের দিকে দৌড় দাও, যেখানে মানুষ আছে, কারো বাড়ির দিকে দৌড় দাও। রাধা আরো সুযোগ করে দিছে। রাধা তো এত কিছু চিন্তা করে না, রাধা দৌড় দিয়ে চলে গেছে জঙ্গলের মধ্যে। তো জঙ্গলের মধ্যে গিয়ে তুমি আরো সুযোগ করে দিছো। আচ্ছা, এই সিচুয়েশনে কেউ জঙ্গলের মধ্যে যাও, জঙ্গলের মধ্যে গেলে তা মানে ছক্কা মারা সহজ, যাইতে হবে বাজার ঘাট, যাইতে হবে বাড়িতে যেখানে মানুষজন আছে, তাইলে না বাঁচবে। তো ঘটনা আসলে সেখানে শেষ না। এবার জোরপূর্বক কৃষ্ণ রাধাকে জঙ্গলের মধ্যে ডট ডট ডট। এবং এখানে আরেকটা ঘটনা আছে, কৃষ্ণ রাধার হাত থেকে বাঁচার জন্য, সে নিজের সৌন্দর্য কমানোর জন্য নিজের চুল কেটে ফেলতে চাইছে, কিন্তু কৃষ্ণ চুল কাটে। যে চুল কেটে ফেললে তার প্রতি এখন একটা মেয়ে মানুষের চুলই নাই, টাকলা, তার দেখে কি পুরুষের আকর্ষণ হবে? হবে না। তো সে চুল কেটে ফেলার জন্য
চেষ্টা করছে কিন্তু আলটিমেট সে পারে না। যাই হোক, ঘটনা এখানে শেষ না। এরপর এবার মানে প্রথম ধাপ সম্পূর্ণ। পরের ধাপে দেখা গেল যে নৌকা খণ্ড। এবার কৃষ্ণ ওই যে এখানে যমুনা নদী পার হয়ে যেতে হয়, মাঝখান দিয়ে যমুনা নদী পার হয়। তো এই যমুনা নদীর মাঝে এখানে কৃষ্ণ ছদ্মবেশে মাঝির বেশে সে বসে আছে, মাঝির বেশে সে বসে আছে, বুঝছেন? মাঝির বেশে বসে আছে। কৃষ্ণ তো, রাধা তো দেখছে যে মাঝি, সে উঠে গেছে, কিন্তু উঠে মাঝ নদীতে যাওয়ার পর সে বুঝলে এই মাঝি সেই মাঝি না, এ তো মাঝি মাঝি না, এ তো দুষ্ট মাঝি। এবার মাঝি কি করলো, ইচ্ছাকৃত ভাবে যমুনা নদীর মাঝখানে ওই নৌকা ডুবাই দিল। আগেই বলছে এটা কিন্তু মাঝি না, এটা দুষ্ট মাঝি। তো ডুবাই দিল, কেন ডুবাই দিল? এবার রাধা তো সাঁতার জানে না, রাধা তো সাঁতার জানে না। এবার রাধা চিৎকার চেঁচামেচি করতেছে, বাঁচাও বাঁচাও। তখন কৃষ্ণ তো সাঁতার জানে না, কৃষ্ণ সেখানে তাকে বাঁচাইছে, যা যা হওয়ার তাই তাই। সেই আবার, বুঝছেন, আমরা আর গভীরে না যাই। এরপর হচ্ছে ভারখণ্ড। এই ভারখণ্ডে এবার যখন কৃষ্ণ রাধা যখন আবার এই মথুরাতে দুধ দই বিক্রি করতে যাচ্ছে, তখন সে মানে কৃষ্ণ যখন আবার তার কাছে গেছে, এবার রাধা একটু চালাকি করছে। সে এবার একটা চালাকি করছে। স্যার এত সুন্দর করে বলছেন যে আমার কলেজের স্যাররা এত সুন্দর করে বলে নাই। তো শুনেন, এবার কৃষ্ণ এবার চালাকি করছে যে আচ্ছা ঠিক আছে, এবার তোমাকে দিব। কি দিব? তুমি যেটা চাচ্ছ সেটা দিব, কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে আমার এই যে ইয়েগুলো আছে, হাঁড়িগুলো আছে দুধ দই বিক্রি করার জন্য যেগুলো যাচ্ছে, এগুলো এই হাঁড়িগুলো তোমাকে বহন করতে হবে। তখন কৃষ্ণ, তার তো লাগবে, সে তো রাধার প্রেমে উন্মাদ হয়ে গেছে, রাধাকে সে চায়। এবার সে এটা করবে না। শুনেন, প্রেম করতে হইলে একটু ছেঁচড়ামি করা লাগবে। মেয়ে কিন্তু একবারে রাজি হবে না। এই যে রাধা কৃষ্ণের ঘটনা থেকে শিখেন, রাধা তাকে এই দুধ দই এগুলোর হাড়ির ভার বহন করতে বলছে, কৃষ্ণ রাজি, এক পায়ে রাজি। তো প্রেম করতে গেলে আপনাকে একটু ছেঁচড়ামি করতে হবে, প্রেম করতে গেলে আপনার একটু মেয়ের পিছনে একটু সময় দিতে হবে। মেয়ে প্রথমবারে বলবো হবে না, আমার বাপ মা এটা বলবে, হ্যাঁ এটা তো তার মুখের কথা, এটা তো সে প্রথমবার বলছে, কিন্তু আপনাকে তো তাকে কাবু করার জন্য তার পিছনে পিছনে হাঁটতে হবে, ঘুরতে হবে। সে চর থাপ্পড় দিবে, খাইতে হবে। সে বলবো জুতা চিনস, আর যদি তোরা আমার পিছনে দেখি জুতাতে মারমু। শুনতে হবে, কথা বলা যাবে না, চুপ, কথা বলা যাবে, কথা বললে শেষ। এভাবে যখন ঘুরবেন একটু শেষরামি করবেন, একটু পাগলামি করবেন, রাস্তার পাশে দাঁড়াই থাকবেন, তার দেখে আবার চোখ মন চাইতে যে তার দিকে তাকায়, কিন্তু তার দিকে তাকাইবেন না, চোখরে যখন নিচের দিকে তাকাই রাখবেন, তখন মেয়ের ভিতরে একটা কি হবে, ফিলিংস হবে। তো প্রেম করতে গেলে, প্রেমিকাকে রাজি করাতে গেলে একটু শেষরামি করা লাগে। এই জন্য ভালো ছেলে, আমার মতো ইনোসেন্ট এই ছেলেদের খুব ভালো প্রেম নাই। একটু শেষরা, একটু মানে বেহাইয়া টাইপের ছেলে, এরা প্রেম করতে পারে। ভালো ছেলে, ভদ্র, খুবই মার্জিত, দেখবেন যে এদের লাইফে আসলে প্রেম হয় না, বুঝছেন? আচ্ছা গেল। এখন যেখানে ছিলাম, তো এবার সে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি এগুলোর ভার বহন করো। এবার সে রাজি, ফাইন আমি রাজি, তুমি বলছো আমি রাজি। এবার সে কি করলো, আসার সময় যে ঠিক আছে, আসার সময় এবার বললো যে আমার জন্য ছাতি ধরো। ছত্র মানে হচ্ছে ছাতা, আমার জন্য ছাতা ধরো। তো এবার বললো যে এবার সে নিজে ভিজে তার জন্য ছাতা ধরছে, যে ছাতা দিয়ে আমাকে বাড়িতে দিয়ে আসো, বাড়িতে দিয়ে আসলে হবে। এবার কৃষ্ণ ওই তার জন্য ছাতা ধরছে, সরি বৃষ্টি না, আমি ভুল বলছি, মানে একেবারে অনেক বেশি রোদ, এই রোদের মধ্যে নিজে পুরে, আর রোদের মধ্যে তার জন্য ছাতা ধরছে। এবার যখন আসার সময় যখন এবার বাড়ির কাছাকাছি যখন চলে আসছে, এটা হচ্ছে রাধার বাড়ি, রাধা ঠাস করে দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেছে। কৃষ্ণ তো এবার হতাশ, আমি এত কষ্ট করলাম, আমি ভার বহন করলাম, আমি তোর লাগে ছাতা ধরলাম, তুই দিলি না। তারা কিন্তু মেজাজ এবার খারাপ। এরপর হচ্ছে বৃন্দাবন খণ্ড। এবার সে কি করলো, না এভাবে হবে না। এবার সে বৃন্দাবনকে ফুল দিয়ে সাজালো। বৃন্দাবনকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে যে রাধার সখীরাও এবার কৃষ্ণের মিলন প্রার্থী, মানে এবার তারাও এবার কৃষ্ণকে চায়। তো বৃন্দাবন খণ্ডে এটা কালীয় দমন খণ্ড। কালীয় দমন খণ্ডে দেখা যায় যে কালীয় দমন হচ্ছে, কালীয় মানে কালীয় নাগ। এই নাগ বলতে সাপ আর কি। এই সাপকে কৃষ্ণ বধ করছে। এই সাপের অত্যাচারে মানে যমুনা নদীর পানি একেবারে কালো হয়ে যায় পানির বিষে। এই সাপকে সে বধ করছে, হত্যা করছে। এই জন্য এটার নাম হচ্ছে কালীয় দমন খণ্ড। যমুনা খণ্ড অনেক ঘটনা আছে। যমুনা খণ্ডে দেখা যায় যে এখানে হচ্ছে সে মানে যমুনা নদীর তীরে, ওখানে রাধা গোসল করতে যায়, এবং গোসল করতে গেলে উপরে নারীরা গোসল করার আগে দেখবেন গায়ের অর্নামেন্টস, হারগুলো খুলে ফেলে। তো সে হার খুলে এভাবে উপরে রাখছে। তো কৃষ্ণ এবার এখানে আরো দুষ্টামি করে, সে তার হার নিয়ে যায় এবং সে উকি ঝুঁকি দিয়ে রাধার
গোসল করতে সেই সব দৃশ্য দেখে। আমি অনেক ঘটনা আছে, আমি আসলে বলতেছি না, জাস্ট একদম মানে একেবারেই হালকাভাবে বলতেছি। তো তখন এবার রাধা খুব ক্ষিপ্ত হয় যে আমার সাথে এত বড় বেয়াদবি। এবার কৃষ্ণের মাকে গিয়ে বলছে যে আপনার ছেলে এই ঘটনা, সে আমার সাথে আমার হার চুরি করছে, এটা করছে, আমি গোসল করতে গেলে সে দুষ্টামি করে, ব্লা ব্লা ব্লা। এবার কৃষ্ণের মা বললো ঠিক আছে। এবার কৃষ্ণকে বলছে কিরে তুই নাকি এরকম এরকম। সে বললো, কৃষ্ণ বললো ছি ছি কি বলো, আমি এসব প্রশ্নই আসে না, আমি সেটা আমার সম্পর্কে মামি লাগে, আমি কেন তার সাথে এরকম করবো, ছি ছি আস্তাগফিরুল্লাহ। এভাবে সে তার মাকে বুঝাইছে যে সে ভালো ছেলে। এরপর হচ্ছে বান খণ্ড। বান ওই যে প্রেমের বান, বান মারে না, যে প্রেমিকা পাচ্ছে না, হ্যাঁ মনের মানুষকে কাবু করতে পারছে না, তাবিজ করো, বান মারো, এরকম সে বান মারছে। যে এরকম শক্ত কথায় সোজা কথায় যখন হইতেছে না, এবার বান মারতে হবে। এবার বান মারার পরে এবার রাধা তো এবার কৃষ্ণের প্রেমে আকুল বেকুল। এবার হচ্ছে বংশীখণ্ড। এবার কদমতলাতে বসে, বংশী মানে হচ্ছে বাঁশি, কদমতলাতে বসে রাধা যখন বাঁশি বাজায়, সরি কৃষ্ণ যখন কদমতলাতে বসে যখন বাঁশি বাজায়, তখন রাধাকে তো আগেই বান মেরা রাখছে, রাধা তো এবার তার প্রেমে আসক্ত। এবার কদমতলাতে বসে যখন কৃষ্ণ যখন বাঁশি বাজায়, সেই বাঁশির শব্দ যখন রাধা যখন শুনে, তখন রাধা বড়াইকে বলে কেনা বাঁশি বাই বড়াই কালিনী নই কুলে, কেনা বাঁশি বাই বড়াই একটু গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মোর আউলাইল রন্ধন, কেনা বাঁশি বাই বড়াই সেনা কুঞ্জনা, দাসী হয়ে তার পায়ে নিশিব আপনা। বলছে কেনা বাঁশি বাই বড়াই, হ্যাঁ যে বড়াইকে বাঁশি বাজাচ্ছে সে কুঞ্জনা, হ্যাঁ বাঁশির শব্দে মোর আউলাইল রন্ধন, তার বাঁশির শব্দ শুনে আমার রান্না এলোমেলো হয়ে গেছে, মানে আমার রান্নার দিকে আর কোনো মনোযোগ নাই, আমার রান্না তো এলোমেলো হয়ে গেছে। কেনা বাঁশি বাই বড়াই সেনা কুঞ্জনা, দাসী হয়ে তার পায়ে নিশিব আপনা, আমি দাস হয়ে, আমি দাসী হয়ে যাব তার জন্য, তার পায়ে নিজেকে সমর্পণ করব, যে আমি তোমার পায়ে আমাকে সমর্পণ করছি, এবার তোমার যেভাবে ইচ্ছে সেভাবে। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে বংশীখণ্ড। এরপর হচ্ছে বিরহখণ্ড। এবার কৃষ্ণের মনে পড়লো, এবার কৃষ্ণের মনে পড়লো যে আমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে কংস রাজাকে বধ করার জন্য, অথচ আমি কি করতেছি, আমি এই মেয়ের পিছনে ঘুরতেছি ফিরতেছি, এই মেয়ের জন্য আমি এত কিছু করতেছি, এটা আমার উচিত হচ্ছে না। ছেলেদের জীবনে এরকম যখন একবার দুইবার যখন প্রেম করে, দেখেন যারা প্রেম করছেন হিসাব মিলাই নেন, মিলে কিনা, কমন পড়ে কিনা। গার্লফ্রেন্ডের সাথে একদিন দুই দিন সময় নষ্ট, মানে একদিন প্রথমে এগুলো মাথায় আসে না, প্রেম করছেন, উড়াদুরা প্রেম করছেন, গার্লফ্রেন্ডে নিয়ে রেস্টুরেন্টে গেছেন, এই করছেন ওই করছেন, আরো অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছেন। একটা সময় গিয়ে আপনার মনে হবে ইস এর পিছনে তো আমার সব সময় চলে যাচ্ছে, আমার তো কেরিয়ার আছে, সামনে বিসিএস দিতে হবে, পরীক্ষা দিতে হবে, অনেক কিছু করতে হবে, ইস এটা আমার উচিত হচ্ছে না। তো কৃষ্ণের তখন এরকম মনে হলো যে আমার তো এটা উচিত হচ্ছে না। তখন কৃষ্ণ এবার রাধাকে ছেড়ে এসে চলে যায়, তখন রাধার বিরহ শুরু হয়। এই জন্য এই খণ্ডের নাম হচ্ছে বিরহ খণ্ড, বুঝছেন? বা এটাকে অনেক জায়গাতে রাধা বিরহ খণ্ড বলা হয়, বুঝছেন? আচ্ছা, এইবার আসেন আমরা একটু কোশ্চেন সলভে যাই, দেখি আপনারা আসলে পারেন কিনা। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে 46 বিসিএস যে বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লাপুর গ্রাম কেন উল্লেখযোগ্য। ওইখানে আপনাদেরকে একটু বলি নাই, এটা দুঃখিত, এটা একটু মিস হয়েছে। যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কোথা থেকে আবিষ্কার হয়? এটা আবিষ্কার হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লাপুর গ্রামে, বাঁকুড়া জেলার কাকিল্লাপুর গ্রাম থেকে, এই কাকিল্লাপুর গ্রাম থেকে এটা আবিষ্কার হয়, বুঝছেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লাপুর গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয়, বুঝছেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লাপুর গ্রাম থেকে এটা আবিষ্কার হয়। ওকে, তার মানে উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান মানে যেখানে পাওয়া গেছে সেটা। আচ্ছা, এবার দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার হয়? নেপালের রাজদরবার থেকে না, নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার হয়। গোয়ালগড় থেকে, হ্যাঁ এইটাই ঠিক। এই যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লাপুর গ্রামে, হ্যাঁ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লাপুর গ্রামে, এখানে এই গোয়ালগড় থেকে এটা মূলত পাওয়া যায়, গোয়ালগড়, বুঝছেন? এই কাব্যটা গোয়ালগড় থেকে পাওয়া যায়, বুঝছেন? গোয়ালগড় থেকে এটা পাওয়া যায়। ওকে, এক ব্রাহ্মণের গোয়ালগড় থেকে পাওয়া যায়, দেবেন্দ্রনাথ, যে ব্রাহ্মণের গোয়ালগড় থেকে পাওয়া যায় সেটা হচ্ছে। গঠনরীতির দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কি বলুন তো, এটা সলভ করেন, এটা কিন্তু পড়াইছে। পদাবলী, ধামালি, তারপর হচ্ছে প্রেমগীতি, নাটগীতি। তাহলে উত্তর কি হবে? নাটগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে 29 বিসিএস জ্ঞানদাস, দীনচণ্ডীদাস, বড়ুচণ্ডীদাস, তারপর হচ্ছে দিনহীন চণ্ডীদাস। তাহলে উত্তর হচ্ছে বড়ুচণ্ডী। দিনহীন চণ্ডীদাস নাম আসলে কেউ নাই। আচ্ছা, এরপর দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কি ধরনের চরিত্র? শ্রী রাধার ননদিনী, রাধাকৃষ্ণের প্রেমের দূতী রাধা, এটা পড়াইছি, বলেন। তাহলে উত্তর হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দূতী।
নিচের কোনটি নাট্যগুণ সম্পূর্ণ আখ্যান? তাহলে উত্তর অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন, কারণ আমরা বলছি এটা নাটগীতি। বাংলা ভাষা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন। এগুলা তো জাস্ট মধ্যযুগের প্রথম কবি কে বলেন? মধ্যযুগের প্রথম কবি কে? মধ্যযুগের প্রথম কবি কে? উত্তর হচ্ছে এই বরুচণ্ডী দাস। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয়? বানখণ্ড, তাম্বুলখণ্ড, কালীদমন খণ্ড, নৌকাখণ্ড। বানখণ্ড, কালীদমন খণ্ড। আচ্ছা, এটা হচ্ছে কালীদমন খণ্ড না, এটা হচ্ছে কালীয় দমন খণ্ড। হ্যাঁ, ওখানে একটু বানানটা ভুল আছে, কালীদমন খণ্ড না, ও খণ্ডটার নাম ছিল কালীয় দমন খণ্ড, বুঝছেন? আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয় বলতো? উত্তর হচ্ছে 1909, মানে চর্যাপদ আবিষ্কারের 2 বছর পর। বরুচণ্ডী দাসের প্রকৃত নাম কি? ওই যে অনন্ত বড়ুয়া, মনে আছে? তার মানে অনন্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল কাহিনী কি? দেবদেবীর বন্দনা, মানব বন্দনা, রাধাকৃষ্ণের প্রেম। খুবই সহজ, সবই পারবেন। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু জানিয়ে দেন। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। আশা করি যে আজকের ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে, সুন্দর লেগেছে। তো আমাকে একটুখানি জানিয়ে দিবেন যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার বিশ্বাস যে আজকের ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমরা এরকম ইনশাল্লাহ, আপনারা যদি অ্যাক্টিভ যদি থাকেন, এই যে এখন যেভাবে রেগুলার সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ক্লাস করতেছে, এটা কন্টিনিউ ধরে রাখেন প্লিজ। নিয়মিত ক্লাসগুলো করেন, আপনাদের সব কিছু সমাধান আছে। প্রবলেম সলভের জন্য কন্টিনিউ আপনাদেরকে কিন্তু সলভ করে দিচ্ছে আলাদা ইনস্ট্রাক্টর। তো এত ফ্যাসিলিটি আসলে আর কোথাও পাবেন না। তো যাই হোক, তাহলে ভালো থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।